আমাদের অর্থনৈতিক কর্মকাণ্ড হবে বিজ্ঞান ভিত্তিক, এআই ভিত্তিক। তো এ ব্যাপারে তো আমাদের কোনো প্রস্তুতি নাই, ওই দিকে আমাদের নজর দেওয়া দরকার ছিল। আমাদের যতবারই কিন্তু 2/3 সংখ্যাগরিষ্ঠ ছিল, এই কোনোবারই কিন্তু শান্তিপূর্ণভাবে ক্ষমতা বদল হয়নি। তাদের একটা সম্পদের হিসাব দেওয়া দরকার প্রতি বছর, এটা বাধ্যতামূলক করা দরকার, যাতে তারা অলিগার্ক না হতে পারে। আমাদের কিন্তু এই যে গার্মেন্টস সেক্টরে কিন্তু চরম ঝুঁকির মধ্যে আছে, কারণ এআইয়ের ফলে, এই যে এই প্রযুক্তির পরিবর্তনের ফলে এই যে সোয়িং মেশিনগুলো, সেলাই কলগুলো কিন্তু কম্পিউটার পরিচালনা করতে পারবে। বৃহস্পতিবার অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী 2026-27 সালের বাজেট ঘোষণা করেছেন। বাজেট বাস্তবায়নের সঙ্গে সুশাসনের সম্পর্কটি অত্যন্ত গভীর। এই বাজেট জনবান্ধব কতটা হলো এবং এই বাজেট বাস্তবায়ন কতটা সম্ভব, এসব নিয়ে আমরা কথা বলবো নির্বাচন কমিশন সংস্কার কমিশনের সাবেক প্রধান এবং সুশাসনের জন্য নাগরিক সুজনের সম্পাদক ডক্টর বদিউল আলম মজুমদারের সঙ্গে। ডক্টর বদিউল আলম মজুমদার, আপনাকে স্বাগত চর্চার সংলাপে। অনেক ধন্যবাদ, অনেক ধন্যবাদ। নতুন সরকারের বাজেট কতটা নতুন বলে আপনার মনে হয়? সে তো অত্যন্ত কঠোর প্রশ্ন। বস্তুত আমি মনে করি এটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন, আপনি যে প্রশ্নটা দিয়ে শুরু করেছেন। কারণ আমরা এই নতুন সরকার এসেছে একটা নতুন প্রেক্ষাপটে। এবার নির্বাচিত সরকার, জনগণ দ্বারা নির্বাচিত। হ্যাঁ, জি, জনগণ আমরা একটা শুধু জনগণ দ্বারা নির্বাচিতই নয়, একটা গণ অভ্যুত্থানের প্রেক্ষাপটে এই সরকার এসেছে। এবং আমাদের আগের সরকার বিতাড়িত হয়েছে, কারণ আমাদের আগের সরকার অনেকগুলো অপকর্মের সাথে, স্বৈরাচারী কর্মকাণ্ডের সাথে যুক্ত ছিল, যার ফলে আমাদের অনেক কিছুই ভেঙে পড়েছে। আমাদের প্রতিষ্ঠানগুলো জরাজীর্ণ অবস্থায়, অধিকাংশ ক্ষেত্রে নির্বাচন তো হয় নাই, এবং দুর্নীতি দুর্বৃত্তায়ন সর্বত্র। তো এখন ওই প্রেক্ষাপটে আমাদের বাজেটটা পেশ করা হয়েছে। এখন যে প্রশ্নটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, এটা কতটুকু নতুন প্রেক্ষাপট, বাজেটটা নতুন কিনা। তো যেহেতু বাজেটটা তো একটা শুধু আয় ব্যয়ের হিসাব না, বাজেটটা হলো একটা অগ্রাধিকারের তালিকা। সেই কোথা থেকে আয় আসবে, সেগুলো অগ্রাধিকার নির্ণয় করা, এবং একই সাথে কোন কোন খাতে ব্যয় হবে সেগুলো নির্ধারণ করা। তো এখন যেহেতু আমরা একটা নতুন পরিস্থিতিতে, নতুন প্রেক্ষাপটে নির্বাচিত সরকার ক্ষমতায় এসছে, তা আমরা সঙ্গত কারণেই আমরা আশা করেছিলাম, আশা করছি এবং আশা করব যে এই সরকার এমন কিছু করবে যেটা অতীতে যে সকল অন্যায় অবিচার হয়েছে এগুলোর যেন পুনরাবৃত্তি না ঘটে। আমাদের প্রতিষ্ঠানের যে ভঙ্গুর অবস্থায়, সেগুলো জোড়া লাগানোর আমাদের ব্যবস্থা হবে। এবং বস্তুত আমাদের বাজেটের দিকে, অতীতের দিকে যদি আমরা তাকাই, আমরা দেখব যে বাজেট কিভাবে হয়। বাজেট হয়, একটা বাজেট অতীতের যে বাজেট থাকে তার সাথে কিছু যোগ করা হয়, কিছু বিয়োগ করা হয়, কিছু নতুন করের ওই যে উৎস বের করা হয়, কোথায় কোথায় কর ছাড় দেওয়া হয়। তো একটা ওই যে পুরনো ছকেরই একটা ওই যে পরিবর্তন। এভাবেই কোটি কোটি মানুষের ঘরে দেশ জুড়ে ফ্রিজ একটাই, ওয়ালটন। ডক্টর বদিউল আলম মজুমদার, আপনাকে একটু থামাচ্ছি যে আপনি কি আশা করেছিলেন? পুরানো ছকেই বাজেট হয়েছে, তো নতুন ছকটা কি হতে পারতো? নতুন ছকটা হতে পারতো এই যে আপনি যে সুশাসনের কথা বলেছেন, এই সুশাসন প্রতিষ্ঠার জন্য আমাদের যে প্রতিষ্ঠানগুলো ভেঙে পড়েছে, এই প্রতিষ্ঠানগুলোকে পুনর্গঠন করার জন্য, এই যেমন আমাদের এই যে প্রতিষ্ঠানগুলো ভেঙে পড়ার কথা, আমাদের এই যে শিক্ষা খাত, আমাদের স্বাস্থ্য খাত, এগুলোর বড় করুণ অবস্থা, ব্যাপক দুর্নীতি, ব্যাপক দুর্বৃত্তায়ন, এবং যত ব্যয় হয় তার কিন্তু আমরা সেই সুফল জনগণ পায় না। তো এগুলোতে নতুন করে ঠেলে সাজানো, যাতে এই দুর্নীতি দুর্বৃত্তায়ন এগুলোর বন্ধ হয়। এবং শুধু তাই নয়, যেমন শিক্ষা খাতে আমাদের যেটা দরকার, আমাদের শিক্ষা খাতে দিন দিন শিক্ষার মানে অবনতি ঘটেছে।
তো আমাদের এই যেখানে দুর্নীতি, যেখানে শিক্ষার মান মান উন্নয়ন হচ্ছে না, সেখানে আরো অর্থ দিয়ে আমরা কি কোনো উন্নতি করতে পারবো? তো এই শিক্ষা খাতে টেলে সাজানোর দরকার ছিল। আমাদের এখন দরকার যে কিছু যে বিশ্বমানের কিছু শিক্ষা প্রতিষ্ঠান গড়ে তোলা, বিজ্ঞান প্রযুক্তির ক্ষেত্রে আমাদের অগ্রাধিকার দেওয়া। এগুলো স্বাস্থ্য খাত তো ভেঙে পড়েছে। গবেষণার উপর জোর দেওয়া, গবেষণা প্রযুক্তির উপর জোর দেওয়া, এসব বলছেন তো? অবশ্যই অবশ্যই। শিক্ষা এবং স্বাস্থ্যসেবা দুই ক্ষেত্রেই কিন্তু বরাদ্দ অনেক বাড়ানো হয়েছে। আমাদের যেমন ইয়েরা যখন কেউ করে ডিজাইন করে, আমাদের যে প্রকৌশলীরা ডিজাইন করে, তারা ড্রয়িং বোর্ডে যায়। তো আমাদের নতুন করে ড্রয়িং বোর্ডে যাওয়ার দরকার ছিল। ড্রয়িং বোর্ডে গিয়ে আমাদের কাটছাট করে একটা নতুন একটা কাঠামোর আমাদের এই সরকারের তৈরি করা দরকার ছিল, যাতে যে সকল অন্যায় অবিচার হয়েছে সেগুলো যেন পুনরাবৃত্তি না ঘটে। এবং একই সাথে আমাদের যে কতগুলো এই যে আরেকটা যেটা হয়েছে, একটা উচ্চাভিলাষী, আমি জানি কেউ এই কথা বলে নাই, এটা একটা উচ্চাভিলাষী। সেটা কেউ কেউ বলেছেন, আপনিও বললেন, যেমন 9,38,000 কোটি টাকার বাজেট, তার পরিচালন ব্যয় হচ্ছে 6,51,000 কোটি টাকা, হ্যাঁ, বা 6,05,000 কোটি টাকা। আর উন্নয়ন বাজেট হচ্ছে মাত্র 3,16,000 কোটি টাকা। তার মানে এটা তো উচ্চাভিলাষী, কারণ এই টাকাটা কোত্থেকে আসবে? অনেক অর্থনীতিবিদও এই প্রশ্নটা তুলেছেন। আপনি কি মনে করেন যে এটি, আমার মনে হয় এবার বাস্তবায়ন সম্ভব হবে কিনা? আমাদের সরকারের জন্য অতীতে যেটা চ্যালেঞ্জ হিসেবে তারা নিয়েছে, কত বড় তারা বাজেট দিতে পারে, ওটাই তাদের সফলতার একটা নিদর্শন ছিল। কিন্তু আমাদের এবার কিন্তু সেটা হওয়া উচিত ছিল না। আমাদের উই শুড হ্যাভ কাট দি কোট অ্যাকর্ডিং টু ক্লোথ। আমাদের যেই সম্পদ আছে, সম্পদ যেখান থেকে আসার সম্ভাবনা আছে, এবং এই সম্ভাবনাগুলোকে আরো কার্যকর করা, এর মাধ্যমে আমাদের একটা বাস্তবসম্মত অগ্রাধিকার ভিত্তিক বাজেট তৈরি করা দরকার ছিল। তো আমাদের 2 লাখ কোটি টাকার বেশি ঘাটতি। তো এই ঘাটতিতে আসবে কবে? প্রত্যেকবারই কিন্তু এরকম ঘাটতি দেখানো হয়েছে, কোনোবারই কিন্তু ঘাটতি পূরণ হয়নি। আমাদের যেই কর আমাদের আহরণ করার কথা, সেই কর আহরণ করতে পারি নাই। এবং এর একটা বড় কারণ কিন্তু এই সুশাসনের অভাব, আমাদের এই কর ব্যবস্থাপনার সুশাসনের অভাব এবং দুর্নীতি। কালকে আমি আপনাকে একটা উদাহরণ দিই। কালকে আমাকে এক ব্যবসায়ী বললেন, বড় ব্যবসায়ী নয়, ওই যে প্রিন্টিং এর বিজনেস, এবং বললেন এই যে ভ্যাট 15% ভ্যাট আদায় করা তাদের পক্ষে প্রায় অসম্ভব। এবং যার ফলে তাদের এই যে কর্মকর্তা যারা ভ্যাট এই যে এগুলো দেখাশোনা করেন, তাদের সাথে সেই যোগ সাজসে তাদের কিন্তু এইসব কর্মকাণ্ড পরিচালনা করতে হয়। তার মানে দুর্নীতি ব্যাপক। তো এখন এই দুর্নীতির ব্যাপারে আমাদের কিছু করতে হবে। এবং এই জন্য কিন্তু এই যে আমাদের এই এনবিআর, আমাদের রাজস্ব আহরণ ক্ষেত্রে এবং রাজস্ব এই যে আরোপের ক্ষেত্রে আমাদের ব্যাপক সংস্কার দরকার, এবং ব্যাপক পরিচ্ছন্নতা অভিযান দরকার। পরিচ্ছন্নতা মানে ময়লা আবর্জনা নয়, পরিচ্ছন্নতা মানে দুর্নীতির বিরুদ্ধে অভিযান আমাদের পরিচালনা করা দরকার। এবং ওটা না করে আমরা বাজেট বাড়াবো, কিন্তু আমাদের আবারও ঘাটতি থাকবে, এবং আমরা আফসোস করব, এবং দুর্নীতি দুর্বৃত্তায়ন বাড়বে, এবং ওটা কোনো সমাধান হতে পারে না। শিক্ষা খাতে আমাদের ধরেন বাংলাদেশে এত বছর পরেও আমরা একটা মানসম্মত বিশ্বমানের এই যে প্রতিষ্ঠানগুলো, যেমন ভারতের আইআইটির মতো একটা প্রতিষ্ঠান গড়ে তুলতে পারিনি। আমাদের এই ভবিষ্যতের কিন্তু আমাদের হবে এই যে বিজ্ঞান, আমাদের অর্থনৈতিক কর্মকাণ্ড হবে বিজ্ঞান ভিত্তিক, এআই ভিত্তিক। তো এ ব্যাপারে তো আমাদের কোনো প্রস্তুতি নাই। ওই দিকে আমাদের নজর দেওয়া দরকার ছিল। এবং হ্যাঁ, সরকারের এটা ইতিবাচক যে আমাদের অর্থনৈতিক দুঃসময়ে ওই যে সামাজিক নিরাপত্তা কর্মসূচি, ফ্যামিলি কার্ড ইত্যাদি দিচ্ছে। কিন্তু এখানেও দুটো কথা আছে। একটা হলো আমাদের এগুলো দিতে হবে, হ্যাঁ, যারা দরিদ্র, যাদের ওই যে সঙ্গতি নেই, তাদেরকে আমাদের সহায়তা করতে হবে। কিন্তু আমাদের অগ্রাধিকার হওয়া দরকার যে কর্মসংস্থান, আমাদের অগ্রাধিকার হওয়া দরকার এই যে আত্মকর্মসংস্থান, আমাদের অগ্রাধিকার হওয়া দরকার অর্থনৈতিক কর্মকাণ্ড বৃদ্ধি করা।
যাতে না, এইসব যাতে- ক্ষেত্রে তো সরকার কিছু যে- পরিকল্পনার কথা বলেছেন। এই বাজেটেই বেশ কিছু কর্মসংস্থানের কথা বলা হয়েছে, প্রণোদনার কথা বলা হয়েছে, বন্ধ কারখানা খুলে দেওয়ার ক্ষেত্রে প্রণোদনার বলেছে, আর সৃজনশীল খাতের কথা বলা হয়েছে। অনেকগুলো ভালো প্রকল্প আছে। এখন এগুলো বাস্তবায়ন সম্ভব হবে কিনা, বা কিভাবে সম্ভব, আপনার পরামর্শ কি? আপনি যদি কাঠামোর কতগুলো পরিবর্তন না করেন তাহলে তো হবে না। আপনি এই যে নতুন নতুন ইয়ে করবেন, ইন্ডাস্ট্রি করবেন, আপনি এই নতুন ইন্ডাস্ট্রি করতে হলে আপনাকে সেই রকম ইনফ্রাস্ট্রাকচার গড়ে তুলতে হবে। আপনার ওই যে ওই বিজ্ঞান ভিত্তিক প্রযুক্তি ভিত্তিক ইনফ্রাস্ট্রাকচার গড়ে তুলতে হবে, কারণ ওটাই হবে ভবিষ্যৎ এখন। এবং ইনফ্যাক্ট আমরা এই কথা আমরা বেশি জোরে বলি না, কিন্তু এই কথাও আমাদের এখন বলা সময় এসছে। আমাদের কিন্তু এই যে গার্মেন্টস সেক্টরে কিন্তু চরম ঝুঁকির মধ্যে আছে, কারণ এআইয়ের ফলে, এই যে এই প্রযুক্তির পরিবর্তনের ফলে এই যে সোয়িং মেশিনগুলো, সেলাই কলগুলো কিন্তু কম্পিউটার পরিচালনা করতে পারবে। এবং এর মধ্যেই কিন্তু আপনি নিশ্চয়ই অবগত আছেন, কিংবা আপনার দর্শকদের অনেকে অবগত আছে, যে এর মধ্যে কিন্তু ছাঁটাই হচ্ছে। এআই ভিত্তিক এই প্রযুক্তি ভিত্তিক কিন্তু আমাদের এই ইয়েতে গার্মেন্টস সেক্টরে কিন্তু ছাঁটাই হচ্ছে, আরো হবে। কারণ আমাদের এই যে কম্পারেটিভ অ্যাডভান্টেজ বলি আমরা, যে তুলনামূলক সুবিধা, উৎপাদন খরচের ক্ষেত্রে তুলনামূলক সুবিধা, আমরা যেহেতু এই যে প্রযুক্তির ব্যবহার করব, এই প্রযুক্তির ব্যবহার হচ্ছে ব্যাপকভাবে, এবং প্রযুক্তির ব্যবহার করে অন্য দেশগুলো এই যে গার্মেন্টস ক্ষেত্রের বড় ব্যয় হলো শ্রমিকের জন্য যে মজুরি, এবং আমরা ওই যে যদি ব্যবহার করি, প্রযুক্তি ব্যবহার করি, তাহলে এই শ্রমিকের প্রয়োজনীয়তা অনেক কমে যাবে। এবং যার ফলে এখন তো আমাদের কম্পারেটিভ অ্যাডভান্টেজ আছে, আমরা সুবিধাজনক আছি, অবস্থানে আছি। কিন্তু বদিউল ভাই, তৈরি পোশাক শিল্পের মালিকরা কিন্তু অন্য বিষয়ে খুবই উদ্বিগ্ন এবং চিন্তিত। সেটি হচ্ছে যে হ্যাঁ, নতুন প্রযুক্তির সাথে তাল মিলিয়ে চলতে হবে, এবং সেখানে হয়তো কিছু সেখানে কর্মীদেরও সেই প্রযুক্তির সঙ্গে খাপ খাইয়ে মানে নিজেদের দক্ষ শ্রমিক হিসাবে তৈরি হতে হবে। কিন্তু এই যে যুক্তরাষ্ট্রের সাথে একটি যে চুক্তি করা হলো, এই চুক্তিটা তো অসম। এই চুক্তিতে যে শুল্ক চাপিয়ে দেওয়া হলো, এবং পরবর্তীকালে আবার নতুন করে 10% শুল্কের কথা বলা হচ্ছে, যে বাংলাদেশে যেহেতু বাধ্যতামূলক শ্রম দেওয়া হচ্ছে বা শ্রম নেওয়া হচ্ছে, সে কারণে আরও 50টি বা 60টি দেশের সঙ্গে বাংলাদেশকেও যুক্ত করা হয়েছে, যে বর্তমান যে শুল্ক ব্যবস্থা আছে আরও 10% আমেরিকা যুক্তরাষ্ট্র এই শুল্ক চাপিয়ে দিচ্ছে। কিন্তু এ ব্যাপারে তো আপনারা কিছু বলছেন না। অবশ্যই এগুলো তো প্রথমত আমাদের এই যে অন্তর্বর্তীকালীন সরকারের জন্য এই চুক্তিটা করা কোনোভাবে সঙ্গত ছিল না, এবং আমরা বলেছি, হয়তো আপনি শুনতে পান নাই। আচ্ছা, ঠিক আছে, আপনারা বলেছেন, এবং আপনারা এই চুক্তি বাতিল চান? আমরা এই চুক্তি বাতিল করা যাবে কি যাবে না সেটা কিন্তু সরকারকে তাদের সাথে আলাপ আলোচনা করে এটা নির্ধারণ করতে হবে। এই চুক্তিটা আবার নতুন করে রিনেগোশিয়েট করা দরকার। আমাদের মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে যেমন যে চুক্তিটা হয়েছে সেটা নেগোশিয়েট করা দরকার, তেমনিভাবে আমাদের এই যে খাতে, এই যে বিদ্যুৎ জ্বালানি খাতে অনেকগুলো চুক্তি আছে যেগুলো রিনেগোশিয়েট করা দরকার। এটা একটা অগ্রাধিকার হওয়া দরকার। আরেকটা হলো ওই যে আমি আমার আগের কথা ফিরে যাই, এই যে ফ্যামিলি কার্ড দেওয়া হচ্ছে, এগুলো হচ্ছে ইতিবাচক নিঃসন্দেহে, কিন্তু এটা কিভাবে দেওয়া হচ্ছে? যেমন আমি তো মনে করি যেভাবে দেওয়া হচ্ছে, মানে বাছাই প্রক্রিয়াটা কি এই, তাই তো? তা আপনি তো দীর্ঘদিন স্থানীয় সরকার নিয়ে কাজ করেন, আপনার একটা পরামর্শ দেন যে বাছাই প্রক্রিয়াটা কিভাবে হওয়া উচিত। আমি ওই কথাই আসতেছি, যে ইউনিয়ন পরিষদ আইনে ওয়ার্ড সভার বিধান আছে। ওয়ার্ড সভা মানে ওই এলাকার সব ভোটাররা কিন্তু ওই ওয়ার্ড সভার সদস্য, এবং এই ওয়ার্ড সভা বছরে 2বার বসার কথা, এবং এই ওয়ার্ড সভা 2বার 1/3 ভোটার উপস্থিতি হলে ওটাতে কোরাম হবে। এবং ওয়ার্ড সভাতে অনেকগুলো কাজ হওয়ার কথা। প্রথমত স্বচ্ছতা, জবাবদিহিতা নিশ্চিত করার কথা সেই নির্বাচিত পরিষদের।
একই সাথে পাশাপাশি এই যে যারা এইসব সরকারি স্কিমের যারা উপকার পাবে, যারা সহায়তা পাবে, কারা হবে এটা প্রকাশ্য মিটিংয়ে, ওই যে প্রকাশ্য মিটিংয়ে এটা নির্ধারণ হওয়ার কথা। তো এটা কিন্তু আইন, প্রচলিত আইন, তো এর মাধ্যমে হওয়া উচিত ছিল। কিন্তু এখন যেভাবে হচ্ছে ওখানে কিন্তু ওই যে বিভিন্ন রকমের যে অপচয়, অনিয়ম, দুর্নীতি, স্বজনপ্রীতি হচ্ছে, তাই তো? তাই এটার মাধ্যমে করা উচিত। কিন্তু আপনি যে ওয়ার্ড সভার কথা বললেন, ওয়ার্ড সভাটা কার নেতৃত্বে হবে? এখন যে ইউনিয়ন পরিষদে যারা নেতৃত্বে আছেন তারা তো স্বৈরাচারী আমলের কারচুপির নির্বাচনে নির্বাচিত হয়েছেন। তাহলে এখন তো সত্যিকার নির্বাচিত প্রতিনিধি নেই। এবং আমি আপনি হয়তো লিখেছেন, আপনি হয়তো দেখেছেন, এবং আপনার দর্শকরাও দেখেছে, আমি অনেকগুলো লেখা লিখেছি এই স্থানীয় সরকার নির্বাচনের ব্যাপারে। আমি বলি এটা আগে হওয়া উচিত, দ্রুততার সাথে নির্বাচনগুলো হওয়া দরকার। আরেকটা জিনিস যেটা অগ্রাধিকার হওয়া দরকার ছিল সেটা হলো বিকেন্দ্রীকরণ। আমাদের বিকেন্দ্রীকরণ কেন? হ্যাঁ, এই যে বাজেটের সঙ্গে বিকেন্দ্রীকরণের সম্পর্ক যুক্ত। হ্যাঁ, সমস্যা যেখানে সমাধান সেখানে হওয়া উচিত, এবং স্থানীয় নেতৃত্বের মাধ্যমে জনগণের স্থানীয় নেতৃত্বকে কাজে লাগিয়ে জনগণকে সম্পৃক্ত করে যদি করা হয় তাহলে সেখানে স্বচ্ছতা, জবাবদিহিতা, আপনি সুশাসনের কথা বলছেন, স্বচ্ছতা, জবাবদিহিতা নিশ্চিত করা যায়। তো এই আমরা 2007 সালে আমি একটা বিশেষ কমিটির সদস্য ছিলাম, ডক্টর শওকত আলীর নেতৃত্বে। আমরা বলেছিলাম যে সরকারের যে রেভিনিউ, প্রথমত এই রেভিনিউকে মনে হয় যে আমাদের সরকারি কর্মকর্তারা এবং আমাদের রাজনীতিবিদরা যারা সরকার পরিচালনা করে ওটা তাদের অর্থ। এই অর্থ কিন্তু জনগণের অর্থ, জনগণের কল্যাণে কিন্তু এটা ব্যয় হওয়ার কথা, ব্যয় হওয়া উচিত। এবং জনগণের কল্যাণে তখনই এই ব্যয় জনগণের সবচেয়ে কল্যাণকর হবে যদি এই ব্যয়টা জনগণের কাছাকাছি সরকারের মাধ্যমে জনগণের সম্পৃক্ততায় যদি ব্যয় করা হয়। তাই পরিচালন ব্যয় কি কমানোর উপায় কি? পরিচালন ব্যয়, উন্নয়ন ব্যয়ের যে দ্বিগুণ পরিচালন ব্যয়, এটা কমানো যাবে কি করে? অবশ্যই কমানো যাবে, কারণ ওখানে আর ওই যে এমন প্রকল্প হবে না যেটা অবাস্তব, অবান্তর, এবং ওই দুর্নীতি দুর্বৃত্তায়ন করে পার পেয়ে যাওয়া যাবে না। ওখানে যেমন আমরা ওই একসময় প্রকাশ্য বাজেট রিডিং করেছিলাম, আপনি যেই সংবাদপত্রে ছিলেন, প্রথম আলোতেই হেডলাইন হয়েছিল নতুন ধরনের বাজেট। সেখানে সেই বাজেটে সেই ইউনিয়ন পরিষদ বাজেট তৈরি করেছে, জনগণের কাছে উন্মুক্ত বাজেট অধিবেশন করেছে, জনগণ মতামত দিয়েছে। একজন নারী উঠে চেয়ারম্যানকে বললেন, চেয়ারম্যান সাহেব, আপনার বাড়ির সামনে রাস্তাটা হলো, সংস্কার হলো, আমার বাড়ির সামনে হয়নি। তো তার মানে স্বচ্ছতা, জবাবদিহিতা নিশ্চিত করা যায়, এবং অপচয় বন্ধ করা যায়, দুর্নীতি দুর্বৃত্তায়ন রোধ করা যায়। তাই আমরা প্রস্তাব করেছিলাম যে কেন্দ্রীয় বাজেটের একটা অংশ, কোনো দেশে আছে 30% স্থানীয় সরকারকে দেওয়া হবে, এবং এর সিংহভাগ যাওয়া উচিত তৃণমূলের স্থানীয় সরকার, যেখানে অধিকাংশ জনগণ বসবাস করে, এবং জনগণের আমরা তো প্রায় অনেক আলোচনা করলাম, পরিকল্পনা হবে, এবং কেন্দ্রীয় বাজেটের হবে এই যে অ্যালোকেশন হবে, এই যে স্থানীয় পর্যায়ে যে পরিকল্পনা হলো, ওই কেয়ার কন্ডিশনে বসে পরিকল্পনা নয়, স্থানীয় পর্যায়ে জনগণকে সাথে নিয়ে নির্বাচিত প্রতিনিধিরা যেটা করবে সে তার ভিত্তিতে অ্যালোকেশন হবে। তাই নির্বাচনটা হওয়াটা গুরুত্বপূর্ণ, এবং নির্বাচনের মাধ্যমে আমরাও মনে করি নির্বাচন হওয়া গুরুত্বপূর্ণ, এবং সরকারও হয়তো আগামী 6-7 মাসের মধ্যে নির্বাচন দিতে যাচ্ছে। কিন্তু নির্বাচনের আগে তো আর এই ফ্যামিলি কার্ড বন্ধ থাকবে না, এর একটা তো উপায় করতে হবে। তার আরেকটি বিষয়ে আসি, আপনি বলছিলেন যে স্বৈরাচারী সরকারের আমলে তো প্রতিষ্ঠানগুলো ভেঙে পড়েছে। অন্তর্বর্তী সরকার তো দায়িত্ব নিয়েছিল প্রতিষ্ঠানগুলো নতুন করে গড়ে তুলবে, মেরামত করবে, অনেকগুলো কমিশনও হয়েছিল, কিন্তু তারা ফেল করলো কেন? তারা পারলো না কেন? আমার মনে হয় আমাদের এখানে একটা ভুল বুঝাবুঝি আছে। অন্তর্বর্তীকালীন সরকার, একটা সাময়িক সরকার, তারা যেই প্রতিষ্ঠানগুলো ভেঙে পড়েছে সেই প্রতিষ্ঠানগুলোকে জোড়া লাগানো তাদের পক্ষে সম্ভব ছিল না এবং সম্ভব নয়। তারা কতগুলো ওই যে সংস্কারের ধারণা দিয়ে গিয়েছে, অ্যান্ড কতগুলো ক্ষেত্রে তারা সফলতার সাথে করেছে, আর কতগুলো ক্ষেত্রে তারা ব্যর্থ হয়েছে, কতগুলো ক্ষেত্রে তারা সঠিকভাবে দায়িত্ব পালন করতে পারে নাই। তো এখন এই যে সংস্কার ধারণাগুলো দেওয়া হয়েছে, যে পরিবর্তনের কথাগুলো সুপারিশ করা হয়েছে, এবং এগুলোর ব্যাপারে আপনি জানেন কনসেনসাস কমিশনের মাধ্যমে 84টা বিষয় ঐক্যমত্য হয়েছে। তো এগুলো বাস্তবায়নের দায়িত্ব কিন্তু স্থায়ী সরকারের, নির্বাচিত সরকারের,
এখন নির্বাচিত সরকারের ওই অন্তর্বর্তীকালীন সরকার সাময়িক সরকার, এবং তার ব্যর্থতা আছে, ব্যাপক ব্যর্থতা আছে, তার কিছু কিছু সফলতা আছে, কিন্তু এই এখন এটাকে শক্ত ভিত্তির উপর দাঁড় করানো, কতগুলো কাঠামোগত সংস্কার করা, এই যে আর্থিক খাতে আমাদের ব্যাপক সংস্কার করতে হবে, আমাদের ব্যাংকগুলো, আমাদের একটা অন্তর্বর্তী সরকার যেসব সুপারিশ করেছে তার ভিত্তিতে একটা জুলাই সনদ হয়েছিল। এই জুলাই সনদের বিষয়টাও তো মীমাংসা হয়নি। আর সরকার পক্ষ বলছে যে এটা এভাবে বাস্তবায়ন করবে, বিরোধী দল বলছে এভাবে করবে। এই যে জুলাই সনদ বা গণভোট নিয়ে যে সরকার ও বিরোধী দল মুখোমুখি, এটাকে কিভাবে দেখছেন, যে প্রক্রিয়ার সাথে আপনিও যুক্ত ছিলেন? আমরা ধরেন এই অনেক মাস ব্যয় করে 30টার বেশি রাজনৈতিক দলের সাথে আলাপ আলোচনার ভিত্তিতে কতগুলো ঐক্যমত্য সৃষ্টি হয়েছে, এবং এটা স্বাক্ষর করেছে, এবং স্বাক্ষরের দলিলে যে জুলাই জাতীয় সনদের মধ্যে পরিষ্কারভাবে বলা আছে তারা অক্ষরে অক্ষরে তারা পরিপূর্ণভাবে বাস্তবায়ন করবে, এবং এরপরে জনগণের কাছে যাওয়া হয়েছে এবং জনগণ এ ব্যাপারে সম্মতি দিয়েছে। এই সম্মতি দেওয়ার পর এ নিয়ে গড়িমসি করাটা সমীচীন নয় বলে আমরা মনে করি, কারণ প্রায় 70% মানুষ তাদের মতামত দিয়েছে এই সকল পরিবর্তনের পক্ষে। তাই এটা এই যে আরেকটা যে জিনিস ধরেন, আপনি যদি আপনাকে আরেকটা দেশি বিনিয়োগ তো আমাদের করতে হবে, বিনিয়োগের ক্ষেত্রে আমরা কিন্তু স্থবির, আমাদের বিদেশি বিনিয়োগ আনতে হবে। তো বিদেশি বিনিয়োগ আনতে হলে আমাদের আইনের শাসন দরকার, আমাদের ওই যে বিচার বিভাগের স্বাধীনতা দরকার, এবং এই যে ধরেন এই আপনি এই সিঙ্গাপুরের দিকে যদি তাকান, সিঙ্গাপুর এককালে ছিল ওই যে এটাকে বলা হয়তো যে মশা অধ্যুষিত ওই যে জেলেদের পল্লী, মস্কিটো ইনভেস্টেড ফিশারম্যান ভিলেজ। তো তারা কিন্তু একটা ওই যে পরাশক্তি, অর্থনৈতিক ক্ষেত্রে পরাশক্তি হয়েছে কিভাবে, এই সুশাসন প্রতিষ্ঠার ক্ষেত্রে, আইনের শাসন প্রতিষ্ঠার ক্ষেত্রে, ন্যায় বিচার প্রতিষ্ঠার ক্ষেত্রে। তো আমরা যদি বিনিয়োগ, আমাদের বিদেশ বিনিয়োগ লাগবে, আমাদের প্রযুক্তি আনতে হলে, আমাদের যে অর্থনৈতিক যে সংকট আছে এগুলো দূরীভূত করতে হলে বিদেশি বিনিয়োগ আনতে হবে, এবং বিদেশি বিনিয়োগ হলে এবং দেশি বিনিয়োগের জন্য দরকার যে আইনের শাসন, ন্যায় বিচার এবং বিচার বিভাগের স্বাধীনতা। এগুলো অত্যন্ত জরুরি, কিন্তু আমরা তো এই যে বিচার বিভাগের স্বাধীনতার ব্যাপারে, তারপরে ওই যে এইসব ব্যাপারে যে কয়টা আমার যতটুকু মনে পড়ে 3টা অধ্যাদেশ, এটা কিন্তু অনুমোদন করেনি, এবং এই বিচার বিভাগের স্বাধীনতা কিন্তু আমরা সেই 54 সন থেকে সে অঙ্গীকার করে আসছি। আমাদের 72 সংবিধানে কিন্তু এটা সুস্পষ্ট বলা আছে বিচার বিভাগের স্বাধীনতা, কিন্তু আজও পর্যন্ত এটা অধর হয়ে রয়ে গিয়েছে। তো এইসব বিষয়ে যদি আমরা তো মিক্সড সিগন্যাল দিচ্ছি। জটিলতা তৈরি হলো কেন? জুলাই সনদ এবং সাংবিধানিক আদেশ এর মধ্যে কোনো ফারাক আছে? যে বিএনপি তো বলছে, ক্ষমতাসীন এখন যে বিএনপি, তারা বলছে আমরা জুলাই সনদে অক্ষরে অক্ষরে বাস্তবায়ন করব, কিন্তু সাংবিধানিক আদেশের কোনো ভিত্তি নেই, এটা হচ্ছে সংবিধান বহির্ভূত। জুলাই সনদের 84টা বিষয় আছে যে ব্যাপারে ঐক্যমত্য হয়েছে, কিন্তু ওই যে গণভোট হয়েছে 48টা বিষয়ে, যেগুলো সংবিধান পরিবর্তনের জন্য দরকার, কারণ সংবিধান হলো উইল অফ দ্য পিপল, জনগণের মতামতের প্রতিফলন, তাই জনগণের মতামত দিতে হবে। তাই 48টা বিষয়ে গণভোট হয়েছে, আর বাকিগুলো তো ওই যে নির্বাহী আদেশ কিংবা আইন করার মাধ্যমে, এই যে যেমন এই যে বিচার বিভাগের স্বাধীনতা, তারপরে ওই হিউম্যান রাইটস, তারপর তথ্য কমিশন, এইসব করা তো আইনের মাধ্যমে, নির্বাহী আদেশের মাধ্যমে অনেকগুলো করা সম্ভব। তো এগুলো সরকারের করতে হবে, এগুলি কিন্তু করে নাই। না, সাংবিধানিক আদেশ নিয়ে যে সরকারি দল প্রশ্ন তুলেছে সেটার ব্যাপারে আপনার বক্তব্য কি? সরকারি দল প্রশ্ন তুলেছে, তারা তো স্বাক্ষর করেছে, সাংবিধানিক আদেশে তো সই করেনি দিয়েছে, এবং এটা জনগণ যখন মতামত দেয়, ওই যে তারা তো বলেছে, তারা ওই যে নোট অফ ডিসেন্ট, তাদের আপত্তির কথা বলেছে। এখন আপনি এই যে সংসদে যে শতাধিক যে হইলো বা প্রথম অধিবেশনে যে আইন পাশ হইলো, তো এটা তো ওই যে বিরুদ্ধ পক্ষ ছিল, নোট অফ ডিসেন্ট ছিল, এমনকি সরকারি দলেরও একজনের কথা আমরা শুনছি নোট অফ ডিসেন্ট ছিল, কিন্তু কোনটা আইন হইলো? যেটা মেজরিটি গ্রহণ করেছে। তো এই মেজরিটির গ্রহণগুলি হলো ঐক্যমত্য, এবং ওই ঐক্যমত্যগুলোই জনগণের কাছে গিয়েছে, জনমত অনুমোদন করেছে। তাই ওই যে নোট অফ ডিসেন্টটা অপ্রাসঙ্গিক। আচ্ছা, অপ্রাসঙ্গিক।
বর্তমান সংসদে ক্ষমতাসীন দলের 2/3 সংখ্যাগরিষ্ঠতা আছে এবং নারী সংসদ সদস্যরা যুক্ত হয়ে আরও বেশি তারা সংখ্যাগরিষ্ঠ আসন পেয়েছে। তাতে এটা কি বিপদ দেখে, না এটা আইনের শাসনের জন্য, গণতন্ত্রের জন্য একটি সুযোগ দেখেন? কী হিসাবে দেখেন? পুরনো কথা আছে যে যে কার্স অফ দি 2/3 মেজরিটি, কার্স অফ দি, তার মানে 2/3 সংখ্যাগরিষ্ঠতার কার্স মানে তো হইলো কুফল নয়, কার্স হলো অভিশাপ। 2/3 সংখ্যাগরিষ্ঠতার অভিশাপ। আমরা যদি আমাদের অতীতের ইতিহাস দিকে তাকাই, 1973 সালে আমাদের কিন্তু 2/3 সংখ্যাগরিষ্ঠ ছিল। 1991 সালে, না 91 না, 2001 সালে আমাদের 2/3 সংখ্যাগরিষ্ঠ ছিল এবং 2008 সালে 2/3 সংখ্যাগরিষ্ঠ ছিল। 2018 সালে 2/3 সংখ্যাগরিষ্ঠ ছিল, জনসংখ্যাগরিষ্ঠ বিষয়, যদিও 2079 সালেও ছিল। কিন্তু যেটা লক্ষণীয়, এবারও 2/3 হলো। আমাদের অতীতের যে, এখন এটা সুযোগ না অভিশাপ? আপনার ভাষায় এটা সুযোগ না অভিশাপ? এই কথাটা শুনেন, আমাদের যতবারই কিন্তু 2/3 সংখ্যাগরিষ্ঠ ছিল, এই কোনোবারই কিন্তু শান্তিপূর্ণভাবে ক্ষমতা বদল হয়নি। তো এই 2/3 এটাকে ওই যে কার্স অফ 2/3 মেজরিটি, এই 2/3 সংখ্যাগরিষ্ঠ অভিশাপ। এখন এই সরকারের জন্য দুটো বড় চ্যালেঞ্জ আমি মনে করি। একটা হলো তাদের এই যে 2/3, এই যে সংসদ সদস্যদেরকে এই অপকর্ম থেকে দূরে রাখা। এই যে হাসিনার আমলে, ওই যে আওয়ামী লীগের আমলে তারা তো এই যে বিভিন্নভাবে তারা দুর্বৃত্ত হয়ে গিয়েছে অনেকে, এবং কারণ তাদের উপর যে লাগাম টানার কথা, যেমন তাদের অনেকের স্বার্থের দ্বন্দ্ব আছে, তাদের অনেকের এই যে আমরা অতীতে দেখিয়েছি যে অর্থবিত্তের মালিক হওয়ার মোক্ষম উপায় হলো এই যে ক্ষমতার অংশ হওয়া। এবং অতীতে আমাদের সংসদ সদস্যরা তাদের সংসদ সদস্য এবং মন্ত্রী, এদের আয় সম্পদ হু করে বেড়ে গিয়েছে। তো এগুলোর ব্যাপারে যেমন যেই কাজটা করা দরকার সরকারের, এদের লাগাম টানা, যাতে এরাও যাতে অলিগারকে পরিণত না হয়। যেমন লাগাম টানার কোনো লক্ষণ দেখছেন? লাগাম টানার কোনো লক্ষণ দেখছেন কি গত 3 মাসে? আমরা আশা করছি, আমি বলে যাচ্ছি যে যেমন তাদের একটা সম্পদের হিসাব দেওয়া দরকার প্রতি বছর, এটা বাধ্যতামূলক করা দরকার, যাতে তারা অলিগার্ক না হতে পারে। আরেকটা দরকার তাদের স্বার্থের দ্বন্দ্ব। অনেকের কিন্তু ওই যে স্বার্থের দ্বন্দ্ব আছে, এটা যদি, কারণ তারা তো ক্ষমতাধর, ওই স্বার্থ ব্যবহার করে তারা কিন্তু ফুলে পেঁপে বড় হবে এবং তারা দুর্বৃত্তে পরিণত হবে। তো এই স্বার্থের দ্বন্দ্বটা ঘোষণা করা, একটা আইন করার কথা আমি বলেছি, সংসদ সদস্যদের এই যে আচরণ আইন, যার মাধ্যমে প্রতি বছর তারা সম্পদের হিসাব দেবে এবং তাদের স্বার্থের দ্বন্দ্ব কী আছে এগুলো প্রকাশ করবে। একই সাথে আরেকটা আইনের কথা আমি বলেছি, ওই যে প্রিভিলেজ অ্যাক্ট, ওই যে সংসদ সদস্য এবং সংসদ সদস্যদের বিশেষ অধিকার আইন, ওর মাধ্যমে কেউ যদি তাদের আচরণের মাধ্যমে সংসদকে যদি মর্যাদাহানি করে, অর্থাৎ দুর্নীতি দুর্বৃত্তের মাধ্যমে, সংসদ তাদেরকে বহিষ্কার করতে পারবে। আমাদেরও অতীতে হয়েছে, ভারতে একবার 10 জনকে বহিষ্কার করেছিল এবারে দুর্নীতির জন্য। তো এই সকল যদি না করি, তাহলে আমাদের আরেকটা করা হয়েছে যে আমাদের সংসদ সদস্যের জন্য ওই যে স্থানীয় সরকারে উপজেলা পর্যায়ে অফিসের ব্যবস্থা করা হয়েছে। তার মানে অতীতে যা হয়েছে আবারও তাই হচ্ছে, এমপি রাজ সৃষ্টি হওয়ার একটা সম্ভাবনা দেখা দিয়েছে। এগুলোর ব্যাপারে আমি বলে যাচ্ছি। তো এগুলোর যদি গার্ডরেল আমরা তৈরি না করতে পারি, তা না হলে কিন্তু আমরা বিপরীত দিকে যাব। আর আরেক দিকে হলো এই যে আমাদের যে এই সরকারের, এই দলের, ক্ষমতাসীন দলের লক্ষ লক্ষ কর্মী সমর্থক, এবং তারা কেন এই সমর্থন করে এবং কি তাদের আকাঙ্ক্ষা? তাদের আকাঙ্ক্ষা হলো তাদের সরকার ক্ষমতায় গিয়েছে, তারা বিভিন্ন রকম সুযোগ সুবিধা পাবে, তারা ওই যে প্যাট্রোনেজ পাবে, আমাদের প্যাট্রোনেজ বেসড পলিটিক্স। কিন্তু সরকারের কাছে এমন সম্পদ নাই যে তাদের সবার জন্য আয় ইত্যাদির আয়োজন করা। এভাবেই কোটি কোটি মানুষের ঘরে দেশ জুড়ে ফ্রিজ একটাই, ওয়ালটন। মানে বৈধভাবে তাদের আয়ের ব্যবস্থা করতে পারবে। এ কারণেই কি সরকারি সেই সম্পদ নাই, আর সরকার বিধিবহির্ভূতভাবে করতে পারবে না, অন্যায়ভাবে করতে পারবে না। সম্পদ তো সরকারের না, সম্পদ তো জনগণের। জনগণ সম্পদ জনগণের। আরেকটা কথা দরকার আমাদের, এই যে আমাদের ডেমোগ্রাফিক ডিভিডেন্ড,
এই যে আমি জানি না, আমি তো ওই যে পুরো বাজেট বক্তৃতা পড়ি নাই, যে ডেমোগ্রাফিক ডিভিডেন্ড, আমাদের ডেমোগ্রাফিক ডিভিডেন্ড হলো যেই দেশে যেই রাষ্ট্রে তরুণের সংখ্যা বেশি জনসংখ্যায়, তাদের কিন্তু সম্ভাবনা বেশি, কারণ তরুণরাই মানে যদি হতে পারে। জনমিতির লভ্যাংশ তারা আদায় করতে পারবে কিনা, এই তো। হ্যাঁ, এবং তাদের জন্য সুযোগ সৃষ্টি করা দরকার, তাদের জন্য মানসম্মত শিক্ষার ব্যবস্থা করা দরকার। না, কিছু কিছু পদক্ষেপের কথা আছে, সেটা বাস্তবায়ন নিয়েই অনেকে প্রশ্ন করেছেন, আপনিও করেছেন। বাস্তবায়ন নিয়ে, কারণ আমাদের যদি সুশাসন প্রতিষ্ঠিত না হয়, যদি দুর্নীতি দূরীভূত না হয়, কাঠামোর যদি পরিবর্তন না হয়, এই যে আমাদের এই স্বাস্থ্য ব্যবস্থা, যে লক্ষ লক্ষ লোক, এবং আমরা তো অতীতে অনেক হরর স্টোরির কথা শুনেছি, যে যে কিভাবে ওই 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 যে বিভিন্নভাবে কারসাজি করে কিভাবে মানুষ এগুলো নিজেদের স্বার্থে ব্যবহার। মানে করোনার ভুয়া সার্টিফিকেটও দেওয়া হয়েছে। আমরা ওই অবস্থায় যেতে চাই না। আপনার শেষ পরামর্শ কি সরকারের প্রতি? পরামর্শ, আমরা আশাবাদী, যে আমরা আশাবাদী হতে চাই, কারণ অনেক রক্তের বিনিময়ে, অনেক আত্মত্যাগের বিনিময়ে আমরা এখানে এসেছি। তাই আমরা চাই এই সরকার সফল হোক, কিন্তু এই সরকার সফল হতে হলে সরকার কতগুলো ওই যে বাক্সের বাইরে, গতানুগতিক চিন্তার বাইরে আসতে হবে, এবং কতগুলো উদ্যোগ নিতে হবে যেগুলো গুরুত্বপূর্ণ পরিবর্তন আনবে, স্বচ্ছতা জবাবদিহিতা নিশ্চিত করবে, দুর্নীতি দুর্বৃত্তায়ন নিশ্চিত করবে, দুর্নীতি দুর্বৃত্তায়নের ওই যে অবসান নিশ্চিত করবে, এবং একই সাথে অন্যরা যাতে দুর্নীতিতে জড়িত না হইতে পারে, সেই জন্য আইনি কাঠামোতে পরিবর্তন করা দরকার। তারপরে আমাদের এই যে এগুলো যথাযথভাবে প্রয়োগ করা দরকার, যেমন আমাদের তথ্য কমিশন দরকার দ্রুততার সাথে, আমাদের দুর্নীতি দমন কমিশন দরকার সঠিক ব্যক্তিদেরকে নিয়ে, যারা এইসব বিষয়ে, জাতীয় মানবাধিকার কমিশন দরকার, তথ্য কমিশন দরকার, সব কিছুই দরকার। এখন এই দরকারের কাজটা যাতে করে সরকার, যত দ্রুত করবে ততই আমরা সুশাসনের দিকে যাব, আইনের শাসন প্রতিষ্ঠিত হবে। আমি একজন অন্যায়ের বিরুদ্ধে সোচ্চার কণ্ঠ ছিলাম, আমি এখনো অন্যায়ের বিরুদ্ধে সোচ্চার কণ্ঠ। একই সাথে আমি সহায়তা করার চেষ্টা করছি, আমি আইডিয়া দেওয়ার চেষ্টা করছি। আমার যেটুকু অভিজ্ঞতা, আমি তো একজন জ্যেষ্ঠ নাগরিক, এই অভিজ্ঞতার আলোকে আমি তাদেরকে পরামর্শ দেওয়ার চেষ্টা করছি। আমি যেমন স্থানীয় সরকার আইনগুলোকে পরিচালিত করা দরকার, আমি বলেছি যে সরকার যদি চায় আমি সহায়তা করব তাদেরকে, যাতে এই আইনগুলো পরিচালিত করে দ্রুত নির্বাচন হতে পারে। কারণ গণতন্ত্র, আমরা কিন্তু এত রক্ত দিয়েছি, প্রাণ দিয়েছি গণতন্ত্রের জন্য। গণতন্ত্র শুধু ওই যে উপরি কাঠামোতে গণতন্ত্র হইলে হবে না, নির্বাচিত প্রতিনিধি হইলে হবে না, সর্বস্তরে জনগণের প্রতিনিধি হইতে হবে। আচ্ছা, ডক্টর বদিউল আলম মজুমদার, আমরাও চাই সর্বস্তরেই গণতান্ত্রিক কাঠামো তৈরি হবে এবং সেই গণতন্ত্রের সুফল প্রতিটি নাগরিক পাবে। এবারে বাজেটে ঘোষণা করেছে, সেই বাজেটের অনেক জনবান্ধব কর্মসূচি পরিকল্পনার কথা আছে, আর সেই পরিকল্পনা যাতে বাস্তবায়ন হয়, এবং সেজন্য সুশাসনের প্রয়োজন। ডক্টর বদিউল আলম মজুমদার, সুশাসনের জন্য নাগরিক, সুজনের সাধারণ সম্পাদক, সুজনের সম্পাদক ডক্টর বদিউল আলম মজুমদার সেই কথাটাই জোর দিয়েছেন, সেই কথাটির উপরই জোর দিয়েছেন। ডক্টর মজুমদার, আপনাকে চর্চায় সময় দেওয়ার জন্য আপনাকে ধন্যবাদ, শুভেচ্ছা। আপনাকেও ধন্যবাদ। ওকে, আবার দেখা হবে বদিউল ভাই। আবার দেখা হবে।